সুপ্রিম কোর্টে ওয়াকফ মামলার শুনানি, এটি সম্পূর্ণ ওয়াকফ দখলের মামলা, এমনটাই বলেছেন কপিল সিব্বল। কেন্দ্র ওয়াকফ সংশোধনে রাজি। তুষার মেহতা যে সমস্ত বিষয় তিনি নির্ধারণ করেছেন, মূলত যে বিষয়গুলোতে সীমাবদ্ধতা রাখা হয়েছে সেই অনুযায়ী হলফনামা দাখিল করেছে তুষার মেহতা, এমনটাই জানিয়েছেন। অন্যদিকে তিনি বলেছেন যে তিনটি বিষয়ের উপর সীমাবদ্ধতা রাখা হোক, রেকর্ডে যা আছে তা আমাদের মেনে চলতে হবে, এমনটাই বলেছেন প্রধান বিচারপতি। ওয়াকফ সংশোধনীতে রাজি কেন্দ্র, বলেছেন তুষার মেহতা। পাশাপাশি তিনি জানিয়েছেন যে অমুসলিমদের নিয়োগ করবে না, ওয়াকফ হস্তান্তর করলে তা ওয়াকফেই থাকে, এমনটাই বলেছেন কপিল সিব্বল। ওয়াকফের সুপ্রিম স্থগিতাদেশের পরেই পিছু হটল কেন্দ্র। সুপ্রিম কোর্টে ওয়াকফ মামলার শুনানি ছিল আজ, এবং এই অন্তর্বর্তী স্থগিতাদেশের দিকে কোন রকম কোন নির্দেশ শীর্ষ আদালতের তরফে দেওয়া হয় কিনা এ বিষয়ে গোটা দেশের নজর ছিল। বেশ কিছু বিষয় সীমাবদ্ধতা ইতিমধ্যেই রাখা হয়েছে। তুষার মেহতা তিনি যেমনটা জানিয়েছেন যে যে বিষয়ে এখনো পর্যন্ত জানানো হয়েছে সেই অনুযায়ী হলফনামা দাখিল করা হয়েছে এবং তিনটি বিষয়ের উপর মূলত সীমাবদ্ধতা রাখা হয়েছে, এমনটাই জানিয়েছেন তুষার মেহতা। কপিল সিব্বল তিনি জানিয়েছেন যে কোনো সম্প্রদায়ের প্রতি এত উদার আচরণ কখনো দেখা যায়নি, এমনটাই তিনি আজ আদালতে তুলে ধরেছেন। অন্যদিকে বেশ কিছু বিষয় আদালতে তুলে ধরা হয়েছে, যেখানে বলা হয়েছে 2025 সালের আইনটি ওয়াকফ সুরক্ষার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে, কিন্তু বাস্তবে এটি এমন একটি প্রক্রিয়ার মাধ্যমে ওয়াকফ দখল করার জন্য তৈরি করা হয়েছে। ব্যক্তিগত সম্পত্তি কেড়ে নেওয়া হচ্ছে, কেন করা হচ্ছে সেটা আমাদের কাছে বোধগম্য নয়। কালেক্টরের উপরে একজন কর্মকর্তা নিযুক্ত করা হয় এবং ইতিমধ্যে একটি সম্পত্তি কেড়ে নেওয়া হয়েছে। সেক্ষেত্রে কপিল সিব্বলের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি তিনি যেমনটা জানিয়েছেন যে প্রক্রিয়া অনুসরণ না করেই এই সমস্ত করা হয়েছে, এমনটাই প্রশ্ন তুলেছেন প্রধান বিচারপতি। আদালত তিনটি বিষয় নির্ধারণ করেছে এবং এই তিনটি বিষয়ে আদালতের কাছে বক্তব্য জানানো হয়েছে, এমনটাই তুষার মেহতার তরফে জানানো হয়েছে। বিচার প্রক্রিয়ায় তিনটি বিষয় সীমাবদ্ধ রাখা হোক, এমনটাই আবেদন জানিয়েছেন তুষার মেহতা। মামলা চলাকালীন প্রত্যেকে উপস্থিত ছিল এবং এই বিষয়গুলো তুলে ধরা হয়েছে। তুষার মেহতার এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি তিনি যেমনটা জানিয়েছেন যে রেকর্ডে যা আছে তা আমাদের প্রত্যেককেই মেনে চলতে হবে। কপিল সিব্বল তিনি যেমনটা জানিয়েছেন এবং খুবই গুরুত্বপূর্ণ যে বিষয় 2025 সালের আইনটি ওয়াকফ সুরক্ষার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে, যা বাস্তবে এটি এমন একটি প্রক্রিয়ার মাধ্যমে ওয়াকফ দখল করার জন্য তৈরি করা হয়েছে। ব্যক্তিগত সম্পত্তি কেড়ে নেওয়া হচ্ছে, কেন করা হচ্ছে সেটা আমাদের কাছে বোধগম্য নয়। কালেক্টরের উপরে একজন কর্মকর্তা নিযুক্ত করা, ইতিমধ্যেই একটি সম্পত্তি কেড়ে নেওয়া হয়। প্রধান বিচারপতির উত্তরে যেমনটা তিনি বলেছেন, প্রক্রিয়া অনুসরণ না করে কি এই সমস্ত বিষয় করা হয়েছে, এমনটাই প্রশ্ন তুলেছেন প্রধান বিচারপতি। তিনটি বিষয়ের মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত। আমরা এ নিয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন নিউজ রুম থেকে আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ কান্তি, কি কি বিষয় সীমাবদ্ধতা রাখা উচিত আজ সে বিষয়ে জানানো হয়েছে? অন্যদিকে দুতরফে সওয়াল জবাব ঠিক কি ছিল, শুনানি পর্বে কি কি বিষয় বা তুলে ধরা হয়েছে? দেখো, এখনো পর্যন্ত যা শুনানি পর্ব চলেছে তাতে এই বিষয় কতগুলি বিষয় কিন্তু সুপ্রিম কোর্টের বিচার প্রক্রিয়ার মধ্যে দিয়ে বা সওয়াল পর্বে উঠে এসছে। প্রথমত যখন মামলাটি শুরু হয় তখনই কিন্তু কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা আদালতের কাছে জানান যে সুপ্রিম কোর্টের যে অন্তর্বর্তীকালীন নির্দেশিকা, সেই নির্দেশিকাকে মাথায় রেখে কিন্তু এই যে 2025-এর ওয়াকফ সংশোধনী আইন, সেই আইনের বেশ কিছু বিষয় পরিবর্তনের কথা চিন্তাভাবনা করছে বা সংশোধনের কথা চিন্তাভাবনা করছে কেন্দ্রীয় সরকার। তার কারণ সুপ্রিম কোর্টের যে নজর এবং যে বিষয়গুলির ওপরে সুপ্রিম কোর্ট প্রশ্ন তুলেছেন সেই বিষয়গুলি যে কেন্দ্রীয় সরকারকে নাড়া দিয়েছে, এটা কিন্তু আজকে সলিসিটর জেনারেল তুষার মেহতার সওয়ালে পরিষ্কার। আজকে যে সওয়াল পর্বের শুরুতেই যে কপিল সিব্বল তিনি যে এখনো পর্যন্ত যে সওয়াল করে যাচ্ছেন, তাতে মূল যে বিষয়টি উঠে এসেছে সেটি হচ্ছে যে ওয়াকফ সংশোধনী আইনে ওয়াকফ সম্পত্তির অধিকার সম্পর্কিত বিষয়। অর্থাৎ আজ থেকে ধরা যাক তিনি যে বিষয়গুলি তুলে ধরেছেন, আজ থেকে 200 বা 300 বছর পূর্বে যদি কোনো সম্পত্তি ওয়াকফ হিসাবে দান করা থাকে,
তাহলে এখানে কেন্দ্রীয় সরকারের নতুন আইন অনুযায়ী সেই সম্পত্তিগুলি যদি নথিভুক্ত না থাকে, অর্থাৎ রেজিস্ট্রেশন না থাকে, তাহলে সেই সম্পত্তিগুলিকে ওয়াকফ থেকে বাতিল বলে ঘোষণা করতে পারে নতুন আইন অনুযায়ী কেন্দ্র। কিন্তু এখানেই আইনজীবী কপিল সিব্বাল প্রশ্ন তুলেছেন, আজ থেকে 200 থেকে 300 বছর আগে যদি কোনো সম্পত্তি ওয়াকফ হিসাবে প্রদান করা হয়ে থাকে, তাহলে সেই প্রদানের যিনি প্রদান করেছিলেন সেই সম্পত্তির প্রতিষ্ঠাতা এবং সেই সম্পত্তির প্রকৃত মালিক, তার ঠিকানা এবং তার বিস্তারিত হস্তান্তর সংক্রান্ত নথি যদি না থাকে, তাহলে সেক্ষেত্রে সেই সম্পত্তি বাজেয়াপ্ত হবে। এটা কিন্তু সঠিক নয়। তার কারণ সংবিধানের 26 থেকে যে সমস্ত ধারা অনুচ্ছেদগুলি রয়েছে সেখানে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে যে ধর্মীয় প্রতিষ্ঠানের কাজে ব্যবহৃত যে সমস্ত সম্পত্তি, সেই সম্পত্তিগুলি সেই ধর্মীয় সংস্থা বা প্রতিষ্ঠানের ব্যবহারের অধিকার থাকবে। এক্ষেত্রে কিন্তু নতুন সংশোধনী আইনে সেই বিষয়টি সম্পূর্ণভাবে পরিবর্তিত হয়ে যাবে এবং ইতিমধ্যে দু একটি ওয়াকফ সম্পত্তিও কিন্তু উপযুক্ত নথি না থাকায় সেই ব্যবস্থা গ্রহণ হয়েছে। এরপরেই প্রধান বিচারপতি প্রশ্ন তোলেন যে এই যে ওয়াকফ সম্পত্তি হস্তান্তরের পর, অর্থাৎ কোনো সম্পত্তিকে ওয়াকফ হিসাবে ঘোষণা করার পর তার রেজিস্ট্রেশনটিকে কি বাধ্যতামূলক ছিল? এক্ষেত্রে কপিল সিব্বাল পরিষ্কারভাবে আদালতকে জানান যে রেজিস্ট্রেশন বা নথিভুক্তকরণ ছিল বাধ্যতামূলক ছিল না। রেজিস্ট্রেশন এবং নথিভুক্তকরণের নিয়ম ছিল, কিন্তু রেজিস্ট্রেশন বা নথিভুক্তকরণ না হলে যে সেই সম্পত্তিগুলির বিরুদ্ধে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হবে তা কিন্তু এতদিন পর্যন্ত করা হয়নি। কিন্তু নতুন সংশোধনী আইনে কিন্তু এটা পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে ওয়াকফ সম্পত্তির রেজিস্ট্রেশন না থাকলে পূর্বের সম্পত্তিগুলিও কিন্তু সেইভাবে ওয়াকফ সম্পত্তি হিসাবে গণ্য করা হবে না। উদাহরণস্বরূপ তিনি তুলে ধরেন যে তাজমহলের বিষয়টি, আজকে তাজমহল একটি স্মৃতিসৌধ হিসাবে গণ্য করা হয়। আজকে যদি সেক্ষেত্রে যদি সেই তাজমহলের যদি উপযুক্ত নথি, হস্তান্তরের নথি এবং ওই জমির মালিকানা সত্ত্ব যদি পরিষ্কারভাবে না থাকে, তাহলে কি সেটিকে সম্পূর্ণভাবে বাতিল বলে ঘোষণা করা হবে? এরপরেই তিনি ভারতবর্ষের যে নির্দিষ্ট স্মৃতিসৌধ আইন রয়েছে সেই বিষয়টি আদালতের সামনে তুলে ধরেন। মূলত প্রধান বিচারপতি একথা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে এই যে রেজিস্ট্রেশনের বিষয়টি, অর্থাৎ পূর্বে যে সমস্ত সম্পত্তি ওয়াকফ হিসাবে ঘোষিত হয়েছিল সেই সম্পত্তিগুলি যদি রেজিস্ট্রেশন না থাকে বা নথিভুক্তকরণ না থাকে, তাহলে সেই সম্পত্তিগুলিকে ওয়াকফ হিসাবে বিবেচনা করা হবে না, সেগুলি বাতিল করা হবে। কিন্তু পূর্বে এই নিয়ম, নথিভুক্তকরণের নিয়ম থাকা সত্ত্বেও যদি সেই সম্পত্তিগুলিকে বাতিল বলে ঘোষণা করা হয়নি বা তার বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা হয়নি, এটি যে এই যে ছাড়টি ছিল সেই বিষয়টি সুপ্রিম কোর্ট বিচার প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ দিয়ে বিচার করবে এবং বিচার প্রক্রিয়ার ক্ষেত্রে তা গুরুত্বভাবে বিবেচনা করবে বলে প্রধান বিচারপতি জানিয়ে দিয়েছেন। মূলত যে বিষয়টির ওপর যে বিষয়টির দিকে সওয়াল চলছে তাতে যে পুরনো ওয়াকফ সম্পত্তি সেগুলো বাতিল, যে নতুন সংশোধনী আইনে যে ধারা প্রয়োগ করা হয়েছে সেটি নিয়েই কিন্তু আপত্তি তুলেছেন কপিল সিব্বাল। এছাড়াও কালে মোতোয়ালিদের প্রথা, যদি কোনো ওয়াকফ সম্পত্তিতে মোতোয়ালি নিয়োগ না হয় বা সেখানে যদি নির্দিষ্ট নিয়ম না মানা হয়, সেখানে 6 বছর জেলের প্রভিশনও রাখা হয়েছে, এটিও তিনি আপত্তি তুলেছেন। কোনো ওয়াকফ সম্পত্তি যদি সে যদি 5 বছরের প্র্যাকটিস না হয়ে থাকে তাহলে সেটিকে ওয়াকফ হিসাবে দান করতে পারবে না। নতুন 2025 সংশোধনী আইনের এই বিষয়টিতেও কিন্তু আপত্তি তুলেছেন কপিল সিব্বাল।
যদিও সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যে যে বিষয়গুলি বিবেচনা করছেন সেগুলিও তিনি তুষার মেহতার কাছে নথিভুক্ত করতে বলেছেন এবং সেই বিষয়ে তার বক্তব্যও শুনবেন। বেলা 2টোয় এই মামলার পরবর্তী শুনানি জানিয়ে দিয়েছেন সুপ্রিম কোর্ট। একদমই পীযূষ কান্তি, পরবর্তী শুনানিতে কি কি বিষয় উঠে আসে অবশ্যই নজর থাকবে। আপাতত ধন্যবাদ তোমায়।